এক ব্যক্তি জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তে ঐক্যমত্য হয়েছে সব রাজনৈতিক দলের। এছাড়া তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে দলগুলো। দ্বিতীয় ধাপের সংলাপের 19তম দিনে এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, সোমবার এর মধ্যে সব রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে। আগামী 3 দিনের মধ্যেই মৌলিক সংস্কারের আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে। ঐক্যমত্য কমিশনের এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন এস.এম. আরিফ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 19তম দিনের মতো ঐক্যমত্য কমিশনের বৈঠক। এদিন স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে দলগুলো। পাশাপাশি শর্ত ছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের ব্যাপারেও ঐক্যমত্যে পৌঁছেছে বিএনপি সহ সমমনা দলগুলো। যদিও 4 দিন আলোচনা করেও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার যদি ইনপ্লেস হয়, এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ 10 বছরে নির্ধারিত হয়, আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্রে কোনো রকমের স্বৈরতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা ফেসিবাদের কোনো উৎপত্তি হতে পারে। সংবিধানের মূলনীতির বিষয়ে আমরা বারবার একটা কথা বলে এসেছি যে বাংলাদেশে 72-এর সংবিধান সেটা 71-এর মুক্তিযুদ্ধকে প্রতিফলন করে নাই। এখানে কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে, তবে অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। আমরা বলেছি মূল নীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এটাকে উল্লেখ করা। যদি এভাবে একটা ঐক্যমতের জায়গাটায় আসা যায় তাহলে আমরা এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ একটা অগ্রগতির জায়গাটা, ঐক্যমতের জায়গাটা আমরা আসতে পারি। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সোমবারের মধ্যে দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হবে। সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। মৌলিক সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদের বিষয়ে আশাবাদী রাজনৈতিক দলগুলো। জুলাইতে সময়সীমা রয়েছে, এর মধ্যে আসলে জুলাই সনদ আসলে প্রণয়ন করা সম্ভব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা সেটাই সব থেকে বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আর জুলাই সনদ হলে হবে না, জুলাই সনদ তো হতে হবেই। জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরি করতে হবে, এটাও আমাদের দাবিতে আছে। 2-1টা বিষয় এমন থাকবে হয়তো ঐক্যমত্য হবে না, কিন্তু সেই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত আমরা কতটা ঐক্যমত্য হতে পারি। এখনই সেই মন্তব্য আমি করতে চাই। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই। তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করুক, এনজিও হিসেবে কাজ করতে পারে। রাজনীতি করবে আবার নির্বাচনে যাবে না, উল্টো গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, এটা হতে পারে না। আজ ডিআরইউ ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় আমির খুসরো মাহমুদ এসব কথা বলেন। কিছু লোক শুরু করেছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড। যে সমস্ত দেশে এই সমস্ত কর্মকাণ্ড বেশি দিন চলেছে, সেই দেশগুলোতে গৃহযুদ্ধ হয়েছে, সেই দেশগুলোতে অশান্তি হয়েছে, বিভাজন হয়েছে, সেই দেশগুলো আর এগুতে পারে না। অর্থাৎ বিপ্লব ফেল করেছে। আমরা কি বিপ্লব ফেল করতে চাই? না চাইলে তো আপনি যাদের জন্য যুদ্ধ করলাম, যাদের মালিকেরা নিয়ে এতদিন কথা বললাম, তাদের মালিকেরা দিতে এত কষ্টের কি আছে এখানে? জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমেই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর সবচেয়ে বড় গণ অভ্যুত্থান বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার সময় দেশের টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। নেত্রকোনায় এনসিপির পথসভায় এই মন্তব্য করেন দলটির আহ্বায়ক। তরুণদের উদ্দেশ্যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি
গঠিত হয়েছে তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, সংবিধান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা এই সংবিধানে প্রতিফলিত হয়নি। বিকেলে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই শহীদদের স্মরণে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুনায়েদ সাকি বলেন, এবার শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থার বদল করা ও ফ্যাসিস্টদের সাথে সাথে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় করা হবে নতুন সংগ্রাম। শাসককে বিদায় করতে হবে, এই বিদায় আমরা আগেও করেছি, কিন্তু আগে যেটা পারিনি শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থা তার বদল করা, ফ্যাসিবাদীর সাথে সাথে ফ্যাসিবাদী ব্যবস্থা তাকে বিদায় করা, এইবার সেইটা হবে আমাদের সংগ্রাম। আমরা 11 সাল থেকে বলেছি বাংলাদেশে সংবিধানের গণতান্ত্রিকীকরণ অর্থাৎ একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে, এই স্বৈরাচার থেকে, এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাবো না। কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হয়েছে। বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি রিফাত রশিদ জানান, বৈষম্যের ব্যানারকে কলুষিত করার জন্য অপব্যবহার করেছে, নামে বেনামে অনেক ষড়যন্ত্র হচ্ছে, তাই কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটি স্থগিত করা হলো। কার্যক্রম কিভাবে চলবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা এই ব্যানারে থেকে কাজ করতে চান তারা অর্থনৈতিক কোনো সুবিধা পাবেন না উল্লেখ করে বৈষম্যের ব্যানারে যারা অপকর্ম করবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আহ্বান জানান রিফাত রশিদ। বাংলাদেশে গতকালকের ঘটনা এবং এর মাঝেও অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে। আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেফতার 4 জনের 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ, সদস্য সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন। বেলা 4টার পর তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মুখলেসুর রহমান অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে রোববার সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিচারের কাজ যতটা আগানো উচিত ছিল ততটুকু না হলেও বেশ অনেকটা এগিয়েছে। কিছু মামলা চার্জশিট দেওয়া হয়েছে, অনেকে যারা নির্দোষ তাদেরকেও আসামি করা হয়েছে। এজন্য এসব মামলার তদন্ত করতে বিলম্ব হচ্ছে। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করতে উদ্যোগ নিয়েছে সরকার। বিকেলে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এখানে আপনারা জানেন অনেকেই যারা নির্দোষ তাদেরও আসামি করে হয়েছে। যেখানে হয়তো একটা ঘটনা ঘটছে, এখানে হয়তো 20 জন আসামি হওয়ার কথা ছিল, ওখানে 200 আসামি দেওয়া হয়। এই জন্য কিন্তু এটা ইনভেস্টিগেশন করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আমাদের খুব তাড়াতাড়ি যেটা শেষ হয় এই জন্য আমরা ব্যবস্থা নিই। জুলাই শহীদদের স্মরণে তাদের কাজ, তারা যে এটার জন্য সংগ্রাম করেছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, সেই কাজ আমরা যেন বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করছি। অর্থবছরের প্রথম একনেক সভায় 12টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ হবে ৮,১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮,০৫৮ কোটি ৭৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রস্তাবিত ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পটি। তবে প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ নিয়ে সংশয় থাকায় একনেকে অনুমোদন দেওয়া হয়নি বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, ব্যয় পরিমাপ করতে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয় করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প তত্ত্বাবধান করা হবে। গত জুলাইয়ের শহীদ পরিবারের জন্য এটা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এসেছিল। এটাতে হলো মিরপুরে আবাসিক ফ্ল্যাটের পরিকল্পনার একটা প্রস্তাব এসেছিল। এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এটা আমরা এখন গ্রহণ করিনি। তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের মধ্য থেকে এই দাবি উঠে এলেই তা সম্ভব হবে। এছাড়া দেশের শীর্ষ অর্থনীতিবিদরাও এ বিষয়ে কথা বলেন। রাজধানী মহাখালীতে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। ইলিয়াস মাতবরের রিপোর্টে বিস্তারিত। মাত্র 29%। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারটি আয়োজন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটার প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। একই সঙ্গে যে জেলাগুলো আপনার এফেক্টেড, যে মানুষেরা এই সেতু বা ব্যারেজের জন্যে আপনার অপেক্ষা করছে, তাদের প্রয়োজনটা এটা আমরা এখানে উপলব্ধি করেছি। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। ব্যারেজ বাস্তবায়নের দরকার সাহসী ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব, বলেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। যে বিষয়টা নিয়ে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, এই ব্যারেজ তার অঞ্চলটা বিশেষ করে যেহেতু আক্রান্ত, এই বিষয় নিয়ে এগুতে হবে সাহসী ও দক্ষ রাজনৈতিক নেতৃত্বে। গঙ্গা ব্যারেজ নিয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবে। আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার 6 দিন পরও শোকাচ্ছন্ন মানুষের ভিড় শিক্ষা প্রতিষ্ঠানটি ঘিরে। রবিবারও ভবনটির ধ্বংসাবশেষ দেখতে আসা শিক্ষার্থী এবং অভিভাবক এবং সাধারণ মানুষ বলছেন, এখনও সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটেনি তাদের। এদিকে সকালে দুর্ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর একটি তদন্ত দল। পোড়া ভবনটির ধ্বংসস্তূপ এখনও যেন দাঁড়িয়ে আছে বিভীষিকার সেই মুহূর্তগুলো নিয়ে। সেই বিভীষিকা কাটাতে শিক্ষার্থীদের চলছে কাউন্সেলিংও। আবু সাইদ উপর রিপোর্ট। মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার ৭ম দিনেও যেন নিস্তব্ধ, নীরব আর শুনশান পরিবেশ বিরাজ করছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। নেই কোনো কচিকাচাদের হৈহল্লোড়, পুরা ভবনের ধ্বংসস্তূপ আর চারপাশে ছড়িয়ে ছিটে থাকা বিভীষিকাময় সেই দিনের নানান আলামত। রোববার মাইলস্টোন ক্যাম্পাস ভিড় করেন শোকাহত মানুষ, এক নজর দেখতে হৃদয় বিদারক সেই ঘটনাস্থল। আমরা আর কয়েকজন স্যার কোচিং বসেছিলাম, মানে কথা বলতেছিলাম, এমনি হঠাৎ একটা বিকট আওয়াজ হয়, এরপরে আগুনে একটা অনেক জোরে একটা ব্লাস্ট হয়। আমরা সবাই ভয়ে ক্লাসের পিছিয়ে চলে যাই। আমি নিচে নামতে গিয়েছিলাম, ওখানে পুরো সিঁড়িতে আগুন লেগেছিল। তারপর ফায়ার সার্ভিসরা, তারপর সেনাবাহিনীরা ওই পাশে গ্রিল কেটে আমাকে বের করেছিল আর অনেকেই বের করেছিল।
সকালে ধ্বংসস্তূপ থেকে বিধ্বস্ত হওয়া বিমানের অংশবিশেষ আলামত সংগ্রহ করে নিয়ে যায় বিমান বাহিনীর একটি বিশেষ দল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেখানে। আগত শিক্ষার্থীদের আরতি একটাই, যতবারের মাথার উপর দিয়ে প্লেন উড়ে যায় ততবারই আতঙ্কে যেন বুকটা ধরপড় করে ওঠে। এখনো দুঃসহ স্মৃতি তাড়া করছে শিক্ষার্থী অভিভাবকদের, চলছে কাউন্সেলিংও। আমি যখন ভিতরে ঢোকার পরে দেখি আমাদের ছোট ছোট ভাই বোনরা যারা ছিল তারা পুরা অবস্থাতে তারা হাঁটতেছে। ঘুম আসে না, যদিও ঘুম আসে তো ওই কথাগুলো মনে পড়ে আর একাকিত্বভাবে কান্না চলে আসে। ওই ম্যামের কথাগুলো যখন শুনি তখন আর কি বলে হৃদয়ে খুব রক্তক্ষরণ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলেদের হেফাজত করছে আর কি, এটা শুকরিয়ার কোনো শেষ নাই। ক্যাম্পাসের উপর দিয়ে এখনো বিমান চলাচল করতেছে, ভয়ে আতঙ্ক। আমরা এখন তো বাচ্চা স্কুলে রাখতে চাচ্ছি। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১১২ জন ভুক্তভোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭৮ জন আহত হয়ে ভর্তি ছিলেন এবং ৩৪ জন মারা গেছেন। আগামী ২ আগস্ট পর্যন্ত স্কুল কলেজের সার্বিক একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা। গত ২১ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় দগ্ধ হয়ে ৩৬ জন এখনও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাতরাচ্ছেন। এদের মধ্যে সংকটাপন্ন ৪ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে। ভর্তি রোগীদের বিষয়ে করণীয় নির্ধারণে সকালে বার্ন ইনস্টিটিউটে বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা বৈঠক করেন। অবস্থার উন্নতি সাপেক্ষে আগামী ১ সপ্তাহে পর্যায়ক্রমে ১০ জনকে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩৫ জনের মৃত্যুর খবর জানানো হলেও রোববার তা সংশোধন করে ৩৪ জনের মৃত্যুর কথা বলা হয়। ২ জন রোগীকে ডিসচার্জ দিয়েছি, 2 জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আজকে আমাদের মৃত্যুর কথা যেটা বললাম 0 এবং টোটাল ডেথ এই পর্যন্ত আবারও বলছে 17। দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্য পদ পেতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজা আনোয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া বাংলাদেশকে আবেদন করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেবে। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং এর পরিবর্তে আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য হয়ে উঠবে। বৈঠকের শুরুতে নুরুল ইজা সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানান। আর নুরুল ইজাকে তার নতুন ভূমিকার জন্য অভিনন্দন জানান ডক্টর ইউনূস। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে দেশে মানবাধিকার সমুন্নত থাকবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের PHA ভবনে আয়োজিত জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এমন আশা প্রকাশ করেন। উপদেষ্টা বলেন, বিগত সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড। বর্তমান সরকার অহেতুক মরণাস্ত্র ব্যবহার বা কঠিনভাবে দমন না করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানে বিশ্বাসী। মত তৈরির বিষয়টি সামাজিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অফিস থাকলে যেই আসুক ক্ষমতায়, তারা সবাই প্রত্যেকে একটা থাকবে যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন এবং আমরা সেটা রক্ষা করতে চাই। এবং যেহেতু জাতিসংঘ এই ব্যাপারে সক্রিয়, তারা তাদের অফিস রেখে এটাকে করতে চাচ্ছেন, আমরা তাতে সম্মতি জানিয়েছি। নির্বাচন কমিশনে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের অডিট রিপোর্ট জমা দিয়েছে বিএনপি। এতে 1 বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪,৫৫,০০,০০০ টাকা। রোববার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ইসি সচিব আক্তার আহমেদের কাছে আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেয় বিএনপি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে দেখা করে গত বছরের আয় ব্যয়ের হিসাব দেয় বিএনপি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান থেকে আয় হয়েছে এই অর্থ। ১৫,৬৫,৯৪,৮৪২ আর দলটির ব্যয় হয়েছে ৪,৮০,৪,৮২৩। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা
বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। জুলাই ৩৬ দিন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার করা প্রতিবেদনে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ছাত্রদের গুলির নির্দেশ দিয়েছিলেন। এছাড়া গ্রেফতার, হেলিকপ্টার থেকে গুলিসহ আন্দোলন দমাতে সব পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেওয়ার কথা উঠে এসেছে এই প্রতিবেদনে। এছাড়া বেশ কয়েকটি শহীদ পরিবারকে ডেকে সাহায্য দেওয়ার নামে শেখ হাসিনা প্রতারণা করেছিলেন বলে অভিযোগ করেছে শহীদ আবু সাইদের পরিবার। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। গেল বছরের উত্তাল জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে আল জাজিরার এই প্রতিবেদন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এতে উঠে এসেছে জুলাই আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দমনপীড়ন চালিয়েছিলেন নিরীহ ছাত্র জনতার উপর। সে শিকারের মেজাজে ছিল, আর তার চোখ যেন শিকার খুঁজছে। হেলিকপ্টার থেকে গুলিসহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশনা ছিল শেখ হাসিনার। সে অডিও যাচাই করেছে আল জাজিরা। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে। এছাড়া প্রতিবেদনে উঠে এসেছে আন্দোলন নিয়ন্ত্রণে কিভাবে ছাত্রলীগকে ব্যবহার করা হয়েছিল। ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না। জুলাই আন্দোলনে প্রশাসনের তীব্র নজরদারি কিভাবে উপেক্ষা করেছিলেন তা জানিয়েছেন আন্দোলনের অন্যতম সংগঠক সাদিক কাইম। আমরা একটা অফলাইন নেটওয়ার্ক তৈরি করেছিলাম, আমরা কিছু এক্সট্রা ডিভাইস কিনে রেখেছিলাম এবং কিছু এক্সট্রা সিম, এবং আমরা যখন মিছিল করছিলাম সেই সময় হেলিকপ্টার থেকে হাসিনা এবং তার যে ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদের উপর গুলি করছিল। এর আগে বিবিসি তাদের প্রতিবেদনে শেখ হাসিনার হত্যার নির্দেশের অডিওর সত্যতা নিশ্চিত করে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে তা বন্ধসহ নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে সিএনজি চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সিএনজির মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ ও লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে তারা এই কর্মসূচির ঘোষণা করেছেন। পুলিশ সুপার এতেশামুল হক বলেন, ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। যাদের কাগজপত্র নেই বা রেজিস্ট্রেশন ছাড়া চলছে তাদের গাড়ি আটক করা হচ্ছে ও কাগজপত্র আনলে ছেড়ে দেওয়া হচ্ছে। জামালপুরে 4010 পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থসহ 3 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল মাহমুদ। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড়ে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ 1-এর একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শাহরিয়ার আহমেদ শিপু ও সাগর রহমান শাকিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে গভীর রাতে শহরের বোসপাড়া এলাকার এক 7তলা ভবনের 4র্থ তলায় অভিযান চালিয়ে আকবর আজম নামে একজনকে গ্রেফতার করা হয়। যাব প্রবাসী সংবাদে। ভুয়া কাগজপত্রে মালয়েশিয়াগামী বাংলাদেশিদের ঢল থামছে না। মালয়েশিয়ায় যাওয়ার প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে 203 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 297 জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিনে তাদের ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। মালয়েশিয়া যাওয়ার প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে জানানো হয়। শনিবার মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি পৃথক বিবৃতিতে তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সন্দেহজনক আবাসনের বুকিং, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত তহবিল না থাকা সহ বিভিন্ন কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার টার্মিনাল 1 ও টার্মিনাল 2 থেকে মোট 198 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 123 জন বাংলাদেশি।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উজ্জীবিত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 টুর্নামেন্ট। বিডি এক্সপোর্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট 2025 নামে 12 দলের এই টুর্নামেন্টে অংশ নেবে দেশটির বিভিন্ন রাজ্যের প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট দল। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন। এ সময় প্রবাসী খেলোয়াড়দের উৎসাহ যোগাতে পুরো টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছে পোষণ করেছেন কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান।